জালে দেশ বিদেশের কত পদাবলী অংশুমালী। সবাইকে শুভেচ্ছা। অংশুমালী আয়োজিত আজকের বর্ণবীক্ষণ পর্বে আগের দিন আমাদের ফেসবুক পোস্টের কমেন্টে একটাই প্রশ্ন আছে। প্রীতিরঞ্জন প্রীতি কমেন্ট করেছেন পঞ্চবটী, উনি হয়তো জানতে চেয়েছেন পঞ্চবটী নিয়ে। আর আমার একটা প্রশ্ন আছে, নারায়ণবাবু যে সোশ্যাল সার্জারির যে ঘটনাটা বললেন আর কি, গণেশের মাথা কাটা, আমাদের আগের দিনে কেরানিরা শুধুমাত্র যার শুনতো সেটাই লিখতো কিছু না বুঝেই। আমাদের একটা প্রচলিত গল্পও আছে মাছিমারা কেরানি বলে। তো সেই হিসেবে আমার প্রশ্নটা হচ্ছে, মহাভারত লেখা ঘটনার আগেই যেহেতু মহাভারত লেখা হয়ে গেছে বলে প্রচলিত আছে, তো তাহলে ওই সোশ্যাল সার্জারি, কেরানিদের ওই সোশ্যাল সার্জারি আর কি বুদ্ধিমত্তা প্রদান, সেটা কি মহাভারতের ঘটনাগুলোর আগেই হয়েছিল? এটাই আমার প্রশ্ন, আর কিছু নেই। তো নারায়ণবাবু, আপনি এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে আপনার আজকের পরবর্তী বক্তব্য আপনি শুরু করুন। আসলে মহাভারতের যুদ্ধ এটা কোন সময়ে হয়েছিল, এভাবে ফিক্সড কোন একটা সময়ে যুদ্ধ হয়েছে এভাবে না দেখে ভারতবর্ষে রাজশক্তির বিরুদ্ধে দুর্গা শক্তির উদ্বোধন এবং বিদ্রোহ এটা বারে বারে হয়েছে। ফলে এটার রেলিভেন্সটা শুধু ওই হস্তিনাপুরের একটা যে যুদ্ধের একটা স্থান যেখানে হস্তিরা বাস করত, হস্তিরা পরবর্তীকালে ইংরেজ আমলে তো হস্তিরা কলকাতায় থাকতেন, রাজধানী যখন ছিল। তারপরে আমাদের তুগলক, মোহাম্মদ বিন তুগলক তো হস্তিনাপুর করে নিয়ে গেছিলেন ইয়েতে, আওরঙ্গাবাদে, দাক্ষিণাত্যে, দৌলতাবাদে। তো এরকম ভারতবর্ষের হস্তিনাপুর কোনো একটা নির্দিষ্ট জায়গাকে হস্তিনাপুর ভাবার কোনো কারণ নেই। যে নগর থেকে রাজা, শাসক তার রাজকার্য, শাসন কার্য পরিচালনা করতেন রাষ্ট্রের নায়ক হিসেবে, অধিনায়ক হিসেবে, সেখান থেকে সেটা তো বিভিন্ন সময়ে হয়েছে। এটা এই ব্যাস গোষ্ঠী হাজার বছর ধরে ইতিহাস লিখছেন, মানে কোনো একটা নির্দিষ্ট সময়ের যুদ্ধ, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে প্রজাদের বিদ্রোহ, সমস্ত সংঘ শক্তি, দুর্গ শক্তি, সমস্ত মধ্যবিত্তের নেতৃত্বে কৃষক, শ্রমজীবী মানুষ, দলিত, আদিবাসী, সবাই সমস্ত জনগোষ্ঠীর শক্তিকে একত্রিত করে দুর্গা শক্তির অকালবোধন করে তাকে সেই শক্তির প্রয়োগ করে মহিষাসুরকে বধ করা হচ্ছে, অপশাসককে বধ করা হচ্ছে, বিদ্রোহ হচ্ছে। এইটার ইতিহাসই হচ্ছে মহাভারতের ইতিহাস। এটাকে কোনো একটা নির্দিষ্ট স্থানকালে আটকে সীমাবদ্ধ রাখলে হবে না। এই সত্তা নামগুলো কোনো ব্যক্তি নামও নয়। যুধিষ্ঠির মানে যিনি যুদ্ধে স্থির থাকেন, যিনি দুঃশাসন মানে যে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, যে শাসকের আমলে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন হয়, খারাপ অপশাসক যখন ক্ষমতায় থাকেন, তারা শাসন ব্যবস্থাকে আমরা দুঃশাসন বলি। ফলে দুঃশাসনকে যদি আমি কালানুক্রমিক করতে যাই, অমুক সময়ে দুঃশাসন, একটা নির্দিষ্ট দুঃশাসন খুব খারাপ বা শাসক ছিলেন, এইভাবে নয়। খারাপ শাসক, ভালো শাসক আসা যাওয়া হয়েছে, বহুবার স্থান পরিবর্তন হয়েছে। ফলে এটাকে রিলেট করে, টাইমের সঙ্গে রিলেট করার কোনো মানে হয় না। এটা ভারতবর্ষের চলমান ইতিহাসের একটা ধারার আঙ্গিকে দেখতে হবে। আচ্ছা, কাজেই আর পঞ্চবটির ব্যাখ্যাটা আমি তো সেদিন দিয়েছি, উনি একটু ভিডিওটা রিওয়াইন্ড করলে পেয়ে যাবেন। আমি ওখানে প্রত্যেকটা বট, যত রকমের বট আছে, অশ্বত্থ, তারপরে বানিয়ান ট্রি বট, তারপরে বেল, তারপরে আমলকি এবং অশোক, আমি পাঁচটারই ব্যাখ্যা করেছি। আমি আজকে অষ্ট মূর্ধন্য স দিয়ে, অয়ের পরে মূর্ধন্য স যুক্ত করে, অয়ের পরে আগে পরে তালব্য যুক্ত করে অসযুক্ত শব্দগুলো আমি ব্যাখ্যা করেছিলাম সেদিন। আজকে আমি মূর্ধন্য স্বর একটা শব্দই ব্যাখ্যা করব, অষ্ট করে আমি অদন্তস্বতে চলে আসবো, এবং আজকেই চেষ্টা করব শেষ করে দিতে অবর্ণের শব্দের ব্যাখ্যা। কারণ আবর্ণেও আমাকে যেতে হবে, আবর্ণে অবশ্য বেশি দিন লাগবে না, তারপরে ই উ এভাবে এগোতে হবে। তো আমি অষ্ট শব্দটাকে একটু ব্যাখ্যা করে নিতে চাই আগে। অষ্ট মানে হচ্ছে, মূর্ধন্য স হচ্ছে দিশাগ্রস্ত হয়ে চলা। কোনো শক্তিকে যখন এক দিশায় চালনা করা হয়, অনেকটা টর্চের আলো কিংবা কোনো একটা রাস্তার যে আলো, একটা নির্দিষ্ট রাস্তাটা অন্ধকারে যাতে আবৃত হয়ে না থাকে, সেটা যাতে আলোকিত হয়, তার জন্য ল্যাম্পপোস্ট থেকে যে
শক্তিটাকে এক জায়গায় ধরে নিয়ে সেটাকে একটা বিশেষ দিশায় রাস্তার যতটা প্রসারিত যেদিকে সেদিকে আলোটা ল্যাম্পপোস্ট থেকে বিচ্ছুরিত হচ্ছে, এটাকে বলা হয় মূর্ধন্য স, মানে শক্তির দিশাগ্রস্ত প্রয়োগ। তাহলে অমূর্ধন্য স, তার সঙ্গে আবার ট আছে, অষ্ট, মানে অশের দিশাগ্রস্ত শক্তি যোজনের টঙ্কার। টঙ্কার মানে তার একটা নিনাদ, তার একটা অস্তিত্ব আছে, এটা জানান দেওয়া। তো অশ হচ্ছে অমূর্ধন্য স, অশ মানে দিশাগ্রস্ত শক্তি বিচ্ছুরণ। তাহলে অষ্ট কেন বলছে? অষ্ট তো আবার আটের সঙ্গে সমার্থক। আমরা যে সাধারণ সমাজে আমরা যখন আমরা শক্তির অধিকারী হিসেবে, অশের অধিকারী হিসেবে, আমরা তো এক রৈখিক, মানে আমাদের তো একটাই অস্তিত্ব, এবং আমরা যখন কোনো একটা কাজ দিই এক রৈখিকভাবে সেই কাজে আমাদের নিযুক্ত করে আমরা কেন্দ্রিত করি, ফলে সবসময় আমরা দিশাগ্রস্ত হয়ে চলি। তো দিক তো আছে 10টা, কিন্তু অষ্ট কেন বলা হলো? দষ্ট বললো না, অষ্ট বললো, মানে অশের টঙ্কারটা অষ্ট দিকেই ধাবিত হয়, 8টা দিক। ঊর্ধ্ব বা অধতে খুব একটা হয় না। আমরা তো পাতাল ফুলে মাটির নিচে গিয়ে কাজ করি না, খুব কম সময় সেটা হয়। তখনকার দিনে মাটির নিচে খনন করে কাজকর্মগুলো এখনকার যেমন প্রচুর হয়, আর্থ মুভিং সমস্ত ইনস্ট্রুমেন্টস আছে, আগে যে হতো না তা না, ম্যানুয়ালি হতো। তো যাই হোক, আমরা অষ্ট দিশায় যে কাজকর্ম হয় সেটার মধ্যেই সীমিত থাকি। অষ্ট দিশা কি কি? অধ, ঊর্ধ্ব, অধ বাদ দিলে যে 8টা দিক থাকে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আরো 4টে দিক আছে। একটা হচ্ছে ঈশান, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, তাই তো? ঈশান হচ্ছে, ঈশান কোনটাকে বলছি আমরা? উত্তর পূর্ব কোণটা হচ্ছে উত্তর পূর্বটা ঈশান কোণ, আর তারপরে হচ্ছে উত্তর পশ্চিমটা হচ্ছে বায়ু, উত্তর পশ্চিমটা বায়ু, তাই তো? আমার ঠিক খেয়াল নেই, আমি দেখে নিচ্ছি। উত্তর পশ্চিমটা বায়ু। উত্তর পূর্বটা যদি ঈশান হয় তাহলে উত্তর পশ্চিমটা বায়ু হবে, আর দক্ষিণ পূর্বটা হবে অগ্নি। অগ্নিকোণের তল্লাট জুড়ে একটা গান ছিল বোধহয়, প্রথম লাইনটা ছিল এরকম। তো অগ্নি হচ্ছে দক্ষিণ পূর্ব, আর দক্ষিণ পশ্চিমটা হচ্ছে নৈঋত। হ্যাঁ, পেয়েছি। উত্তর পূর্ব ঈশান, উত্তর পশ্চিম বায়ু, পশ্চিম দক্ষিণ নৈঋত, আর দক্ষিণ পূর্ব অগ্নি। তাহলে উত্তর পশ্চিমটা কি হলো? উত্তর পশ্চিমটা বায়ু। বায়ু, সেটাই বলছি, আমি তো সেটাই বলে গেছি। আচ্ছা, তাহলে আমরা এই অষ্ট দিশায় যে কাজকর্ম পরিচালনা করি, এটা নিয়ে আমি আরেকটা শব্দ খালি বলে নিই, অষ্টাবক্র। অষ্টাবক্র বলে একজন মুনি ছিলেন, উনি সংহিতাকার ছিলেন, বেদের ব্যাখ্যা ট্যাখ্যা করেছেন, সংহিতা লিখেছেন, খুব জ্ঞানী মানুষ। উনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন পিতা কহর, উদ্দালকের পুত্র, ঋষি উদ্দালকের নাম আমরা জানি, সেই উদ্দালকের পুত্র কহর, তিনিও বেদী ছিলেন, মানে বেদজ্ঞানী ছিলেন। তো সেই কহরের পুত্র হচ্ছে অষ্টাবক্র। অষ্টাবক্র যখন মাতৃগর্ভে ছিলেন তখনই বাবার বেদশাস্ত্রের ব্যাখ্যার ভুল ধরেছিলেন, মাতৃগর্ভে থেকেই ভুল ধরেছিলেন। এটাকে বিশ্লেষণ করব, কারণ কোনো আমরা সচরাচর দেখি না যে মাতৃগর্ভে যে শিশু বড় হচ্ছে সে পিতার জ্ঞানের ভুল ধরতে পারে। আসলে এটা নবজাত শিশুকেই তুলনা করা হচ্ছে যেন সে মাতৃগর্ভে রয়েছে, সে এখনো ভূমিষ্ঠ হয়নি বা বড় জ্ঞানী পরিপূর্ণ একজন সত্তা হিসেবে প্রতিষ্ঠিত হননি, বা শিক্ষিত জ্ঞানী মানুষ হিসেবে তো আরো দূরের কথা। সেই জ্ঞানী পুরুষটি যখন গর্ভের মধ্যে আছেন, মানে জ্ঞানের জগতে প্রবেশ করছেন, এটা হয় প্রতিষ্ঠিত যে শাসকের যে রাজশক্তি বা শাসক শক্তির সমর্থনে যে তত্ত্ব, যে দর্শন, শাসন প্রণালীর পক্ষে যে সমস্ত চিন্তাধারা ভাবধারা থাকে, শাস্ত্র থাকে, সেই শাসনতন্ত্রের সপক্ষে যারা যুক্তি দিতেন তাদের বিরুদ্ধে একদল নবজাত শিশু, মানে নবজাত জ্ঞানী, তাদের বিরোধিতা করে। যেমন ভারতবর্ষ যখন স্বাধীন হলো, যারা ক্ষমতায় এলেন তাদের বিরুদ্ধে আরেক দল বললেন যে এ আজাদি ঝুটা হ্যায়। বিশেষ করে মার্ক্সবাদী কমিউনিস্ট যারা ছিলেন, কমিউনিস্ট পন্থী যারা ছিলেন, তারা বিদ্রোহ করেছিলেন, তেলেঙ্গানা বিদ্রোহ।
তো তারা বলছিলেন যে এই সংবিধান স্বাধীনতার সমর্থক পক্ষে নয়, এই শাসন ব্যবস্থা সংবিধানের মাধ্যমে যেসব রূপরেখা লেখা আছে তাতে মানুষের মুক্তি হবে না, স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতার অর্জন হবে না। ফলে তাদের কি হয়েছিল, পিটিয়ে মেরে অষ্টাবক্র করে দেওয়া হয়েছিল। মানে শরীরের 8টা শরীরকে যদি খণ্ড করা হয়, সেগুলোর ব্যাখ্যায় আমি এখন যাচ্ছি না, তাকে পিটিয়ে বাঁকা করে দেওয়া হয়েছিল, মেরে বিদ্রোহীদের শায়েস্তা করা হয়েছিল। এই ব্যাপারটা হয়। পরবর্তীকালে সেই অষ্টাবক্র তো এরকম অভিশাপ দিয়েছিলেন যে তুমি ভূমিষ্ঠ হলে তোমার দেহটা অষ্টাবক্র হয়ে যাবে, বাঁকাচোরা ভাবে হাত পা সমস্ত অঙ্গ বাঁকাচোরা হবে। তো সেইটাই হচ্ছে অষ্টাবক্র। তো অষ্টাবক্র হলে তখন পুত্র পিতার কাছে মুক্তির, আমি কিভাবে তাহলে মুক্ত হব, আপনি তো আমাকে শাপ দিলেন, বললো যে তুমি সমঙ্গা নদীতে যদি স্নান করো। এটা অবশ্য অন্যেরা করেছিলেন। তার পিতা এক সময় দুরবস্থায় পড়েন, তারপর সেখান থেকে তাকে ইয়ে করা হয়, বন্দী হয়েছিলেন। তার পিতার ওই কষ্ট দেখে পুত্র, পিতা যার কাছে হেরেছিলেন তাকে আবার হারিয়ে দেন তর্কযুদ্ধে, জ্ঞানী ছিলেন তো, তা হারিয়ে দেন। তখন সেই উনি বর পান যে সমঙ্গা নদীতে স্নান করলে তার অষ্টবক্রতার তিনি আবার স্বাভাবিক দেহের অধিকারী হতে পারবেন। এইভাবে অষ্টাবক্র মুনির ফিরে আসা। এবং এটাই হয়, দেখা যায় যারা প্রথমে বিদ্রোহ করে, যে সংবিধান, যে শাস্ত্রের বিরুদ্ধে, নবজাত শিশুর মতো তারা যখন নতুন চিন্তা নিয়ে বিদ্রোহ করেন, পরবর্তীকালে দেখা যায় যে যাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তাদেরই পরামর্শদাতা হয়ে তাদের পরামর্শদাতা হয়ে যান। এরকমই একটা পাল্টে যায়। দেখা যাবে যে একসময় যারা সংসদীয় গণতন্ত্রে যেতে চাননি, তারাই পরবর্তীকালে সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করা, ভেতর থেকে হোক বাইরে থেকে হোক, তার সমর্থক হয়ে গেলেন। এই যে পরিবর্তনগুলো হয়, এটাই হয়েছিল অষ্টাবক্র মুনির জীবনে। যেসব বুদ্ধিজীবীরা প্রচলিত বুদ্ধি চিন্তা দর্শনের বিরোধিতা করেন, পরবর্তীকালে দেখা যায় সেই বিরোধিতা করতে করতে কখন যে অজান্তে তারাও বিরোধের, যাদের বিরুদ্ধে তাদের সমর্থক হয়ে ওঠেন, এরকম এক ঘটনা ঘটে। এই অষ্টাবক্র মুনির জীবনের ঘটনা দিয়ে ওই রকম একটা ইতিহাসের ছবি এখানে আঁকা হয়েছে। তো আমি অষ্টাবক্র থেকে আমি চলে যাই অদন্তস্ব দিয়ে অস ধাতুতে। অস মানে আমি বলেছিলাম বোধহয় অং আর অহ, দুটো বর্ণ আছে, হিন্দি ভাষাতেও আছে। অহ মানে অস্তিত্বের বিনাশের প্রাক মুহূর্তের ওই বিসর্গ নিঃশ্বাসটা হয়, শেষ নিঃশ্বাস ত্যাগের যে পূর্বাবস্থা, সেটাকে বলা হয় অহ। তো আর যেটা অস্তিত্বের সূচনা, মানে অস্তিত্ব যখন শুরু হচ্ছে, সেটাকে বলি অদন্তস্ব। দন্তস্ব দিয়েও কিন্তু ওই উষ্ম বর্ণের তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ বিসর্গ আগের অবস্থাটা হ, তার আগের অবস্থাটা দন্তস্ব। তাহলে অসের মানে অস কখনো অস্তিত্বের সূচনা, মানে অস্তিত্ব হচ্ছে সেটাও বোঝায়, আবার অস্তিত্বের নির্যাস মানে শেষ অবস্থার আগের অবস্থা, অদন্তস্ব দিয়ে ওটাও বোঝায়। তাহলে এই অস মানে হচ্ছে, আমরা সূচনাটা তো বলতে পারি। অস একটা একক অস্তিত্ব, একক একটা শক্তির যোজন, শক্তি প্রয়োগের ফলে যে অস্তিত্বটা বিকশিত হচ্ছে, বিদ্যমান হয়ে আমাদের চোখের সামনে চলমান হচ্ছে, সে হচ্ছে অস। এই অসকে আমরা বলতে পারি সত্তা, বলতে পারি একটা অস্তিত্বকে, বলতে পারি একটা ক্ষেপণ, আর বললাম না, সত্তা বা অস্তিত্ব বললেই বুঝতে হবে। আচ্ছা, এই অস যদি সক্রিয় হয় তাহলে কি বলবো, তাকে অসি বলবো। অসটা যখন রস্বীকার দিলেই সক্রিয়ণ হবে। আমরা ই বিন্দুতে যখন ই বর্ণের ব্যাখ্যা যখন যাব, আমরা দেখব কোনো অস্তিত্বকে যদি আমরা গতির আধারে ঢুকিয়ে দিতে চাই, বা বিকশিত দেখতে চাই, বিকাশের আধারে ঢুকিয়ে দিতে চাই, গতি বা সক্রিয় হওয়া বা গতি লাভ করা বা বিকাশ লাভ করা বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, এই যে বেড়ে ওঠা, গতিমান হওয়া, এইটা হচ্ছে রস্য ই বর্ণ দিয়ে সেই অর্থগুলোকে প্রকাশ করা হয়। অর্থাৎ ইর ভেতরে যদি কেউ ঢুকে যায়, যেমন অস
এই ধাতুটাকে আমি রস্যইয়ের ভিতরে ঢুকিয়ে দিলাম। অর্থাৎ গতির ভেতরে আমরা যেমন যখন বাসে চড়ি বা ট্রেন চড়ি, বাসটা গতিমান, ট্রেনটা গতিমান, আমরা সেই গতির বাহনের ভেতরে ঢুকে গেলাম, ফলে আমাদের গতিলাভ হলো, মানে আমরা এগিয়ে গেলাম, যেখানে গন্তব্যস্থলে আমরা পৌঁছে যেতে পারি। তাই আমরা যখন গতিময় হতে চাই, কোনো সত্তা যখন গতিপ্রাপ্ত হতে চায়, বিকশিত হতে চায়, তাকে একটা রস্যইর আধারে ঢুকতে হবে। সেজন্য অসকে রস্বীকার দিলে সেটা অসি হয়ে গেল। অসি কিন্তু খুব মারাত্মক জিনিস। অস যদি সক্রিয় হয় তাহলে সে অন্য একটা অস্তিত্বকে মেরে ফেলতে পারে। অসি হচ্ছে অস্তিত্বকে রক্ষারও উপকরণ হতে পারে। অস্ত্র, তরোয়াল দিয়ে আমি আত্মরক্ষাও করতে পারবে, প্রাণ, আবার অন্য একটা অস্তিত্বকে সংহারও করতে পারি। তাহলে অসের সক্রিয়ন, অস্থি হিসেবে, অস হিসেবে আমি সক্রিয় হলাম এবং তার উপকরণকে, সেটাকে অস বলছে, অসের সক্রিয়ন বলছে। আমি সক্রিয় হচ্ছি মানে আমার সঙ্গে যে উপকরণাদি আছে আত্মরক্ষার, অস্তিত্বকে ধরে রাখার জন্য যেসব উপকরণ আছে তার ভেতরে অসিও আছে। এখন আমাদের এই প্রতীকী শব্দার্থ তত্ত্বে প্রচলিত অভিধান কোষে যেভাবে অসি শব্দের মানে লেখা হয়েছে তরবারি, এটা ফিক্সিটি পেয়ে গেল। কিন্তু আমরা যখন ক্রিয়াভিত্তিক অর্থ করব তখন আমরা বলছি অসের সক্রিয়ন, অসের গতিপ্রাপ্তি, সেটাকে বলছি অসি। এই অস বা অসি দুটোই নবরূপ লাভ করতে পারে। অস থেকে সরাসরি কোনো একটা সত্তা অসু হয়ে যেতে পারে, কোনো একটা অসি, অসের উপকরণ অসি, অস্ত্র, সে নবরূপ লাভ করে সে অসু হয়ে যেতে পারে। রস্যুকার দিলে কি হয়, রস্যু বর্ণের, আমরা যখন স্বরবর্ণের ব্যাখ্যা উ দিয়ে যেসব শব্দ তৈরি হচ্ছে, তখন আমরা দেখব উ কি করে কোনো একটা অস্তিত্বকে সে নবরূপে ট্রান্সফর্ম করে দেয়, বদলে দিতে পারে, পরিবর্তিত করে দিতে পারে। সেটা রস্যুকারের আধারে যদি ঢুকিয়ে দেওয়া হয় কোনো অস্তিত্বকে, অস হয়ে যাবে অসু, অসিও হয়ে যাবে অসু। অসু মানে হচ্ছে, অসুর একটা অর্থ প্রাণ, মানে অস্ত হচ্ছে অস্তিত্বের সূচনা, সবে শিশুটা ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু তার প্রাণ শক্তি বিকাশটা হবে যদি সে নবরূপ লাভ না করে। দেহ যদি যখন খুব একটু এনার্জির যখন বিকাশ হবে, তারপরেই নবরূপ লাভ করবে, তখনই সে শক্তিমান হবে, তখনই তাকে প্রকৃত অসু বলে আমরা জানতে পারবো। প্রাণের বিকাশটা প্রাণী হিসাবে তাকে আমরা ঘোষণা করতে পারি। এই জন্য অসু মানে হচ্ছে অনেকগুলো অর্থ আছে। অসু মানে তাপ, অসু মানে হচ্ছে পঞ্চবৃত্তি, অর্থাৎ একটা প্রাণী পাঁচ রকমের বৃত্তি মানে পেশায় অংশগ্রহণ করতে পারে। প্রাণ বায়ু, প্রাণাদি পঞ্চবায়ু, প্রাণ, অসু মানে প্রাণ হয়, জল হয়। আমরা গতাসু বলি, মানে যার অসু গত হয়েছে, যার প্রাণ আর নেই, গতাসু বলি। তো প্রাণ ও অসু মানে প্রাণ, এটা বোঝা যাচ্ছে। আর প্রাণাদি পঞ্চবায়ু, যার ভেতরে প্রবাহিত হয় বা নিঃসারিত হয়। পঞ্চবায়ু হচ্ছে, একটা বায়ু হচ্ছে প্রাণ, মানে শ্বাস প্রশ্বাস শ্বসন কর্ম না করলে তো আমরা বেঁচে থাকতে পারবো না, অক্সিজেন তো চাই প্রাণ শক্তিকে ধরে রাখতে গেলে। অসু হিসেবে প্রাণের স্ফুরণ হতে গেলে তো আমার অক্সিজেন চাই, তাহলে যে এনার্জি বিকাশ হয়েছে সেটা তো মরে যাবে, সে তো গতাসু হয়ে যাবে। তাহলে আমাকে প্রাণ নিতে গেলে আমাকে পঞ্চবায়ুর দরকার। পঞ্চবায়ুর মধ্যে একটা বায়ু হচ্ছে প্রাণ, অর্থাৎ শ্বাস প্রশ্বাস গ্রহণ করা। আরেকটা হচ্ছে অপান, অপান মানে পান করব না, শ্বাস মানে বায়ুকে, প্রাণ বায়ুকে আমি পান করব না। কিছু বায়ু যেটা আমরা দিয়েছি, কিছু বায়ুকে আমাকে বিসর্জন করতে হবে, আমরা যেটাকে বাতকর্ম বলি, সেটাকে বলে অপান। তাহলে প্রাণ, ওটা না হলে প্রাণ সংশয় হয়ে যাবে। আমার ভেতরে যদি অতিরিক্ত দূষিত বায়ুকে আমরা যদি বের করে দিতে না পারি, বর্জন ক্রিয়া নিঃসারিত না করি, শুধু গ্রহণ করার ব্যাপারটাই থাকতো সিস্টেমটা, তাহলে কিন্তু এই প্রাণটিকে থাকতে পারতো না। গ্রহণের সঙ্গে বর্জন, তাহলে প্রাণের সঙ্গে অপান। তারপরে হচ্ছে উদান। উদান মানে আমরা যদি উদলোকে, মানে মুখ দিয়ে, আমাদের মুখটা তো উপর দিকে ঊর্ধ্ব দিকে থাকে, মুখ দিয়ে যে আমরা যখন বায়ু বের করি, নাক দিয়ে শ্বাস নেই, প্রশ্বাস নেই, নিঃশ্বাস ছাড়ি, এটা হচ্ছে প্রাণ। অপান আগেই বলেছি, যেটা আমরা নিম্ন মুখ দিয়ে, বায়ু দিয়ে যে বাতাসটাকে বের করে দিই, সেটা হচ্ছে অপান। আর আরেকটা কি বললাম, উদান। আমরা মুখ দিয়ে যখন কোনো শ্বাস বের করি, শ্বাস বের করলে কি হয়, স্বর বেরোয়, অর্থাৎ আমাদের
বাক ফসল যেগুলো আমরা বলবো সেগুলো আমরা বলতে পারবো না যদি আমরা ওই উদান, সেটাকে বলে উদান। এটা এক ধরনের বায়ু নিঃসরণই বটে। আচ্ছা, উদান। আরেকটা হচ্ছে ব্যান। ব্যান মানে হচ্ছে পাকচক্র, মানে আমাদের যে রন্ধন ক্রিয়া হচ্ছে, শরীরের ভেতরে খাবার খাচ্ছি, সেই খাবারটা গিয়ে আবার পাকস্থলীতে গিয়ে পাককর্ম চলছে, সেখানেও কিন্তু যেমন জল দরকার, তাপ দরকার, বায়ুরও দরকার হয়, সেখানেও বায়ুর গ্রহণের ব্যাপার আছে, বায়ু শক্তিও সেখানে কাজ করে, সেটাকে বলছে ব্যান। আর বিশেষ রূপে সেখানে বায়ু অন করতে হয়, ব্যান বলা হয়। আরেকটা হচ্ছে সমান। সমান হচ্ছে আমাদের যে যত কোষ আছে শরীরের ভেতরে, সেই কোষগুলোতে অক্সিজেনকে পৌঁছে দিতে হয় কোষগুলোর পুষ্টি করার জন্য, সেটাকে হচ্ছে বলা হয় সমান। এই পঞ্চবায়ু যার ভেতরে খেলা করে তাকেই প্রাণ বলা হয়, তাকেই অসু বলা হয়। এবং অসু আবর্তিত হয় বা রহে যার ভেতরে, তাকে বলা হয় অসুর। অসু রহে যার ভেতরে, মানে রহন বা আবর্তিত হওয়া, আবর্তিত হতে থাকে। প্রাণ বায়ু আবর্তিত হচ্ছে একটা প্রাণের ভেতরে, অসুর ভেতরে, অস্তিত্বের ভেতরে, নবরূপে লাভ করা একটা অস্তিত্ব অসু, তা সে রহন হচ্ছে, সে আবর্তিত হচ্ছে একটা দেহকে কেন্দ্র করে, সে হচ্ছে অসুর। এই অসুর শব্দটা কিন্তু আমরা আহুর মাজদাতে, যারা জারাথুস্ট্রিয়ানদের আবেস্তাতেও এই আহুর মাজদার কথা উল্লেখ আছে। সে আসলে আমাদের এই অসুরই। এবং অসুর কিন্তু একসময় প্রাণ রক্ষা করত, সমাজের প্রাণকর্তা ছিলেন, ত্রাতা ছিলেন। বেদের প্রথম দিকে এই অসুরকেই দেবতা বলা হতো, এবং অসুরকেই শ্রেষ্ঠ মহান, যে সনাতন ধর্ম আগে ছিল, সনাতন যুগ এবং বৈদিক যুগের প্রথম পর্বে, কিছুটা প্রথম পর্বে ঋগ্বেদে যার প্রতিফলন আছে, ঋগ্বেদের শেষ অংশে আবার এই অসুরই মানে তখন মানুষের ক্ষতিকারক যে অসুরের, যে আমরা যেটা পরবর্তী ব্যাখ্যাটা পাই, সেই ব্যাখ্যাটা কিন্তু ঋগ্বেদের শেষে এবং অথর্ববেদে অসুরকে একেবারে পরিষ্কারভাবে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাহলে অসুর হচ্ছে কারা? যে পরিচালকেরা মানুষের সমাজদেহকে পঞ্চবায়ুতে ভরিয়া রাখিতেন, কিংবা যাহারা নিজেদের সর্বপ্রকারের অর্জন বিনিময়হীন দান রূপে সাধারণ সমাজ দিগকে বিতরণ করিয়া দিতেন। বিনিময়হীন দান মানে প্রতিদানে কিছু নিতেন না। সমাজের রক্ষক তারা, অসুর প্রাণের রক্ষা করতেন, প্রজাদের প্রাণ রক্ষা করতেন প্রজাপতি হিসেবে। তারা, সেই অসুররা ছিলেন মহান, তারাই দেবতা। পরবর্তীকালে তাদের রূপ পাল্টে যায় এবং পরবর্তীকালে অথর্ববেদে তাদেরকে শত্রু রূপেই চিহ্নিত করা হয়, তাদেরকে দেবতাদের বিরোধী বলে দেবরি বলা হতো তাদেরকে। তো আমরা এখান থেকে চলে যাই, আমরা মানে অধঃপতিত সমাজতন্ত্রবাদী যে শাসক গোষ্ঠী, তাদেরকেই পরবর্তীকালে অসুর বলা হতো। এরপরে আমরা চলে যাই অসু বলেছি, অসুয়া শব্দটা বলা হয়নি। অসু মানে তো বলছি না, অসুয়ার ব্যাখ্যাটা অন্যভাবে করব, অসুয়া করব। নাই সু, ভালো জিনিসের আসা যাওয়া হোক, আশেপাশের লোকেদের ভালো হোক, কারো ভেতরে ভালোত্ব, ভালো গুণ, বিষয় গুণ বা মানসিক গুণ কারো ভেতরে যদি দেখা যায়, তাহলে যাদের ভেতর ঈর্ষা হয়, অর্থাৎ সুয়ের আসা যাওয়া, সু মানে ভালো, সু নেই, সুয়ের আসা যাওয়া যে সহ্য করতে পারে না, সে হচ্ছে অসুয়া। বোঝা গেল? এটাকে আরো ভালো শব্দে বলা যায়, সেটা হচ্ছে পরগুণে দোষ আবিষ্করণ যার ভেতরে দেখা যায়। পরগুণে, পরের যদি কোনো গুণ থাকে, তার ভেতরে দোষ খুঁজে বেড়ানো, যার কর্ম, যে এই কাজটা করে, তাকে অসুয়া বলা হয়। আর এর উল্টোটা হচ্ছে অনসুয়া, অসুয়া। হ্যাঁ, ওখানে অটা দেখে সুয়াকে নেগেট করছে, আবার অসুয়াকে নেগেট করছে, নাকৃত করছে, আরেকটা আনা হলো, দুটো ডাবল নেগেটিভ। এখানে কিন্তু অসের যাওয়া আসা, হ্যাঁ সেটাও হবে, অসু যোগ এটাও করা যায়। সেই যাওয়া আসাটা সেটা নেতিবাচক সু আর কি, তখন অসু এভাবে ভাগ করতে হবে।
তিনটে অস্তিত্বকে আলাদা করে, দন্তস্বকেও একটা অস্তিত্ব, সত্তার একক অস্তিত্বকে দন্তস্ব দিয়েও বোঝানো হয়। তখন আর অস বলার দরকার হয় না। আমরা পরবর্তীকালে দেখব অসকে শুধু স দিয়ে বোঝাচ্ছি, বা অস্তিত্বকেও, সত্তাকেও অ দিয়ে যেমন বোঝাচ্ছিলাম এতক্ষণ, অবর্ণে গিয়ে আমরা অ মানে অস্তিত্ব লাভ করা, এবং যিনি অস্তিত্ব লাভ করলেন তিনিও একজন অ, অর্থাৎ অস্তিত্ব যিনি পাচ্ছেন তাকে আমরা অবর্ণে সম্বোধন করতে পারি, তার নাম অ দিতে পারি। তেমনি অস্তিত্বের সূচনা হয়েছে, সে যখন পরে বিকশিত হবে তখন আমরা শুধু দন্তস্ব দিয়ে তাকে সম্বোধন করব। দন্তস্ব মানেও একটা সত্তা হয়। তো এগুলো, এই যে শব্দের খেলা, বর্ণের খেলাগুলো কি ভূমিকায় কখন কিভাবে থাকবে, এটা এটা বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারবো। তো এই জন্য অসু, এতক্ষণ আমরা অসু শব্দে অ আর সু, অসের সঙ্গে রস্যকার অস যোগু এভাবে ব্যাখ্যা করছিলাম, অসিতে অস যোগী এভাবে ব্যাখ্যা করছিলাম। অসুয়াতে গিয়ে কি করলাম, অযোগ সুয়া করলাম। অসুযোগ অন্তস্থ এভাবেও ব্যাখ্যা করা যাবে, অযোগ সু যোগ আ, তিন ভাবে এটাকে বিশ্লেষণ করে। আমাদের কাছে তো বর্ণগুলোও ধাতু, ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ তত্ত্বে বর্ণ সমষ্টিকেই ধাতু বলা হয়, শুধু তা নয়, এককভাবে প্রতিটি বর্ণ এক একটা ক্রিয়ার একক, ক্রিয়া এবং ক্রিয়াকারীর অদ্বৈত আমরা বলেছিলাম বর্ণের ব্যাখ্যাতে। হ্যাঁ, আমরা বরণ করেছিলাম যে, কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম যে আজকে সময় প্রায় শেষ হয়ে এসছে। তাহলে তো শেষ করা যাবে না। আমি তো আর দু চারটে শব্দ ছিল ছোট ছোট, পরে করবে বলবেন, কারণ একটা দুটো প্রশ্ন আছে। প্রশ্ন এখন নতুন করে আমি এখন প্রশ্ন শুনবো না, আমি পরে তাহলে উত্তর দেব। এই মুহূর্তে আমি নতুন প্রশ্ন নেব না। আমি আগের প্রশ্ন যেটা শুরুতে বলেছেন আমি তার উত্তর দিয়ে গেছি। আমি ততক্ষণে উত্তর না দিয়ে, প্রশ্নের উত্তর না দিয়ে আমি তাহলে দুটো শব্দ বলে এটা এগিয়ে নিয়ে যাই। অহ শব্দটা বলে নিচ্ছি। নতুন শব্দ আমি আপনাকে শেষে বলবেন, আমি সেটা শুনে নেব, পরে শুনে রাখবো, বা চ্যাটে দিয়ে দেবেন, আমি পরে নিয়ে নেব পরের দিন। ঠিক আছে। অহ, অহ শব্দটা একটু ব্যাখ্যা রাখা। অহ, আসলে অহ শব্দটা বাংলায় যখন বলি আমরা, আসলে এটা সংস্কৃত অ হয় বিসর্গ, অহ, এই শব্দ থেকে এসছে। আমরা বিসর্গটা তুলে দিয়ে অহ বলছি। অহ বলেছিলাম আমি, অং বলেছিলাম শুরুতে অবর্ণের ব্যাখ্যায়। অং মানে অস্তিত্বের রহস্যরূপ, আর অহ মানে হচ্ছে অস্তিত্বের নির্যাস, মানে শেষ, অস্তিত্বের শেষ বিন্দু, শেষাবস্থা, সেটা হচ্ছে অহ। তো অহটা কি হবে? অ করা মানে নাকৃত করা, আর হ মানে, হ কিন্তু কাউকে হ করে দেওয়া, হনন করা, হত্যা করে দিলে সে নিধন হয়ে যায়, মানে তার বিনাশ হয়ে যেতে পারে। কিন্তু সূচনাতে আমরা বলেছি অস্তিত্বের সূচনা হয় অস দিয়ে, আবার অহ দিয়ে, অহও বলতে হবে। হ দিয়ে যেমন বিইং বলে ইংরেজরা, ইউরোপ যেমন বিইং বলে, আমরা হওয়া, হওয়া বলি। কোনো কিছু যখন নতুন ভূমিষ্ঠ হয়, জন্ম হলো, হওয়া, জন্ম হয়, অস্তিত্বের হবন, তাহলে এই হওয়াটাও তো সূচনা। হ দিয়ে যেমন হনন হয়, হ দিয়ে হওয়া হয়, অর্থাৎ বিকামিং, অর্থাৎ হওয়া, সেই অর্থেও কিন্তু হ ব্যবহৃত হয়। তাহলে অহ, হকে যে নাকৃত করে, একটা জিনিস হতে যাচ্ছে সেটাকে নাকৃত করে দেওয়া হচ্ছে, তৎক্ষণাৎ তাকে না করে দেওয়া হলো, সেই অহ। অহ কাকে বলে? অহ শব্দের কোন মানে জানা আছে? অহ মানে, অহ মানে সময় বা মুহূর্ত। আচ্ছা, একটা শব্দ আছে অহরহ, অহরাত্র। আজকে আর একদমই সময় নেই। আমি এটা অহটা দিলে শেষ করি। আর দুটো ছিল অহল্যা ছিল, এটা হচ্ছে অহরাত্রটা বলে দিস। এটা যেহেতু বললাম, একটু হয় 2 মিনিট এক্সটেনশন হবে। ওটাকে শেষ করতে চাইছিলাম, অহল্যাটা বললে শেষ হয়ে যেত। অহল্যাটা বলে পরের দিন শেষ করে আতে চলে যাব। আজকে অহটা বলে নিই। শুরু করে দিয়েছে, মাঝপথে থেমে যাব? একটু 2 মিনিট বাড়তি হোক আজকের প্রোগ্রামটা, উপসংহারটা 2-3 মিনিট। হ্যাঁ, অহ রহ আমরা অহ রহ লিখি, আসলে ওই রহ শব্দটা রহ রহ অর্থে নয়। অহ মানে হচ্ছে মুহূর্ত, একটা ন্যানো সেকেন্ড অস্তিত্ব লাভ করলো, একটা সময়, কালের একটা টুকরো খণ্ড সে হলো, কিন্তু তাকে নাকৃত করে অহ করে দেওয়া হলো। সে হলো, হ হলো,
হিসেবে সে অস্তিত্ব লাভ করলো, তাকে করে দিলাম, মানে নাকৃত করে দিলাম, তাহলে সে হয়ে গেল। তারপরে আরেকটা ন্যানো সেকেন্ড আবার ভূমিষ্ঠ হলো। কালের টুকরো টুকরো সময়গুলো প্রতি মুহূর্তে নাকৃত হচ্ছে, অতীত হয়ে যাচ্ছে, বোঝা গেল? এইটাকে বলা হচ্ছে এটাকে আবার বলা হয় নাকৃতের যাওয়া আসা, মানে চলা, সে এগিয়ে যাচ্ছে, না নাকরণ করে করে এগিয়ে যাচ্ছে, সেটাকে বলে যখন সমানভাবে নাকৃত হয়, মানে প্রত্যেক আমরা যেমন এক সেকেন্ডের হিসাব, সেকেন্ডের নিচে আমরা হিসেব করি না, সেটা ওই ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, ওগুলোর জন্য তো ইনস্ট্রুমেন্ট লাগে। কিন্তু আমরা যে ঘড়ি টড়িতে দেখি, সেকেন্ডই হচ্ছে আমাদের কাছে ন্যূনতম বা মানে ওইখানে হরণ হয়ে গেল, 1 সেকেন্ড যেই পার হলো সে তাকে নাকৃত করে দেওয়া হলো, পরের সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড শুরু হয়ে গেল। তাহলে হওনটা, কালের সময়ের হওয়াটা, সময় কেন বলছি, একটা দিনকে 24টা ঘন্টায় ভাগ করলাম, তাহলে এক এক ঘন্টা হচ্ছে একটা সময়, সমানভাবে ভাগ করা হলো 60 সেকেন্ড করে, যে এটাকে বলে সমানভাবে যদি নাকৃত করা হয় কোনো সময় কালকে, একটা কালখণ্ডকে, তাহলে সেটা ইকুয়াল ডিভিশন, মানে প্রত্যেকটা ডিভিশন সমান মাপের হবে, সেটাই হচ্ছে সম যোগ সময়, সম যোগ হ্যাঁ, দন্তস্বময় হসন্ত যোগ সময়। তো আর অহটা কি হবে, যোগ অহরহ হয়ে যাবে, যোগ তার মানে অস্তিত্ব লাভ করছে কালের টুকরো, হ্যাঁ, সে হনন হচ্ছে, আবার তার সঙ্গে যুক্তও হচ্ছে প্রতি মুহূর্তে, নাকৃত সময়ের টুকরো ন্যানো সেকেন্ড পরের মুহূর্তে আবার যুক্ত হয়ে এগিয়ে চলেছে, তাহলে কি হলো, সেটা অহরহ হয়ে গেল, অর্থাৎ সর্বদা হয়ে গেল। অহরাত্র মানে দিনের সূচনা বিন্দু থেকে একদম রাত পর্যন্ত, যোগ বিসর্গটাই হয়েছে, অহরহ যে বলি, ওই রটা কিন্তু বিসর্গের রূপ, যোগ রাত্রি, সেটাই হয়ে যাচ্ছে ওকার হয়ে গেল, বিসর্গটা ওকার হয়। ওই জন্য বিসর্গকে অধিকাংশ সময়ে যেহেতু বিসর্গ উষ্ম বর্ণে অথবা রয়ে পরিবর্তিত হয়, সেই জন্য ওটাকে ব্যঞ্জন ধ্বনিতে দেওয়া হয়েছে, ব্যঞ্জন বর্গে দেওয়া হয়েছে। আবার স্বরবর্ণের ক্ষেত্রেও বিসর্গের ভূমিকা আছে, এই যেমন অহরাত্র বললাম, এখানে হয় বিসর্গ যেটা ছিল অহর পরে, সেই বিসর্গটাই ওকার হয়ে অহরাত্র হয়ে গেল, অহরাত্র হলো না, রাত্রিটা রাত্র হলো, রস্যিকারটা বিলুপ্ত হলো। তেমনি ওই আচ্ছা, এরকম অহর্নিশ মানে নিশি, যোগ নিশি, ওই নিশিটা নিশ হয়ে গেল, রস্যিকারটা বিলুপ্ত হয়ে গেল, লুপ্ত হলো আর কি, অহর্নিশ বলি আমরা, বিসর্গটা হয়ে গেল, এখানে বিসর্গটা ব্যঞ্জন বর্ণের রূপ লাভ করেছে, বিসর্গটা হয়ে গেল, এক জায়গায় বিসর্গটা ওকার হলো, এক জায়গায় হলো, যেহেতু অধিকাংশ ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণের রূপ নেয়, সেই জন্য ওটাকে বিসর্গকে ব্যঞ্জন বর্গে স্থানান্তরিত করা হচ্ছে। আমি আর রিপিট করছি না, এই অহরাত্র, অহর্নিশ, অহরহ, এই শব্দগুলো বোঝা গেল। সময় কালখণ্ডকে নাকৃত করতে করতে সময়ের খণ্ডগুলো এগিয়ে চলেছে, সেই জন্য তাকে বলা হয়, বলা হয়। আজকে আমি এখানেই শেষ করছি, আপনি উপসংহারে একটু বলুন, বলে প্রশ্নগুলো রাখতে পারেন, আপনার কিছু বক্তব্য থাকলে বলুন, তারপরে শেষ করুন। উপসংহার দেওয়ার মতো এখনো পড়াশোনা করে 2-4 মিনিট নিন, আজকে একটু দেরি হবে, একটু প্রশ্ন করার সুযোগ তো আমি বরাবরই সবার শেষেই পাই, তো প্রশ্নের উত্তরগুলো আর সেই দিনকে দেওয়ার মতো সময় কোনোদিনই থাকে না, তো প্রশ্নগুলো হ্যাঁ, প্রশ্নগুলো পরের দিনকে আবার বলে দেবো, যেহেতু আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে প্রশ্নতে আজকে একবার বলে নিচ্ছি প্রশ্নগুলো। সেটা হচ্ছে অষ্টবক্রতে যে জানলাম যে শরীরের 8খানা খণ্ড, কিছু কিছু আলাদা ব্যাখ্যা আছে তার, তো যাই হোক, সেই শরীরের 8খানা খণ্ড নিয়ে যে অষ্টবক্র যে কথাটা যে প্রচলিত, তার সাথে কি আমরা যে কথায় কথায় যেটা বলি আল্লাদে 8খানা, সেটা কি সমার্থক কিনা, বা সেই ধারণা নিয়েই বলা, আটের দিকে ইঙ্গিত করছে। আর হচ্ছে অনুসুয়াতে যে সু মানে যে ভালো, মানে ভালো ব্যাপারটা যে সেই সুটা যে বলা হয়, কিন্তু অনুসুয়াতে তো দন্তেশ্বয় দীর্ঘকার ব্যবহার হয়। বলে দেবো, হ্যাঁ,
প্রশ্নটা পরের আমি দিন পরের উত্তর দিন। দিন। আর নর্মালি যে সাধারণভাবে যে আমরা সু বলতে যে ভালো বুঝি, তো সেখানে রস্যকার ব্যবহার করা হয়, তো এই দুটোর ঠিক আছে। পার্থক্য বা মিল এই নিয়ে প্রশ্নটা। তো আজকে আর কোনো প্রশ্ন নেই। আর আমাদের ফেসবুক পোস্টের 49-এও দুটোর উ ব্যবহার হয়, রস্যও হয়, দীর্ঘ হয়, বলেছিলাম আগে একদিন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই হ্যাঁ রকমই বলে- ব্যাপার আছে। দীর্ঘ উটা হচ্ছে যখন একটা আচ্ছা, ব্যক্তিকে বলি তখন পরে বলবেন। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। আর আমাদের ফেসবুক পেজের এই লাইভ পোস্টে কমেন্ট সেকশনে এখনো পর্যন্ত কোনো প্রশ্ন নেই। সামনের দিনকে যদি কিছু থাকে সেটাও বলে দেবো। তো শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা, দেখা হবে আগামী বৃহস্পতিবার, বাংলাদেশে রাত 9টা আর ভারতে সন্ধ্যে 8:30টায়, আমাদের অংশুমালির ফেসবুক পেজের লাইভে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।